আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের সিজন 2 দ্বিতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি ওর ভেজা আঙ্গুল ধরে ধীরে ধীরে ঘরে ফিরলাম। পিছনে পড়ে রইল আষাঢ়ের ঝুম বৃষ্টি আর আমাদের হৃদয়ের ভালোবাসার ভেজা সন্ধ্যা। রুমে আসতেই আব্বু আম্মু চাচ্চু চাচি সবাই গল্প করছিল। আমাদের দেখে চাচি বলল, আরে তোমরা কি একেবারে গোসল ছেড়ে এলে নাকি বৃষ্টির পানিতে? নিশি লজ্জায় মাথায় মুখ নিয়ে বলল, না মানে একটু ভিজে ফেলেছিলাম আর কি। চাচ্চু বলল, এইটুকু বয়সে এমন বৃষ্টি প্রেম, সাবধান, ঠান্ডা লেগে গেলে পরে কিন্তু আমরা বকবো নিশি। আম্মু বলল, যাও তোমরা আগে চেঞ্জ করে আসো, গায়ে ভেজা কাপড় নিয়ে বসে থেকো না। আমরা দুজন একসাথে মাথা নাড়িয়ে ঘরের ভিতরে চলে আসলাম। নিশি আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, চোখে তখনও সেই বৃষ্টির আনন্দের ঝিলিক। আমি তার দিকে এগিয়ে গিয়ে ওর কাঁধে হালকা হাত রাখলাম। আমি বললাম, কি আমার পিচ্চি রানী, শরীরটা কাঁপছে যে? নিশি বলল, ইস একটু ঠান্ডা লেগে গেছে বোধহয়। আমি বললাম, কি মিললো তো? বললাম, ভিজতে হবে না, দাঁড়াও এখনই তোমাকে আরেকটা জামা দিচ্ছি, আগে চুলটা মুছে নাও। আমি আলনা থেকে ওর একটা শাড়ি আর তোয়ালে এনে দিতেই নিশি লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। তারপর বলল, তুমি না গেলে আমি চেঞ্জ করব না। আমি বললাম, আচ্ছা আচ্ছা, আমি জানালার পাশে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি করো। ও জামা পাল্টে আসলো। ওর গায়ে হালকা গোলাপি রঙের শাড়িটা যেন আরো এক পরি করে তুলেছে ওকে। আমি চেয়ে থাকলাম কিছুক্ষণ, কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। নিশি এসে আমার সামনে দাঁড়ালো আর বলল, কি দেখছো এভাবে? আমি বললাম, দেখছি আমার ঘরের পিচ্চি মহারানীটা দিনকে দিন কেমন পরীর মতো হয়ে যাচ্ছে। নিশি বলল, এত মিষ্টি কথা বলো কেন দীপু ভাইয়া? আমি তো পাগল হয়ে যাই। আমি ওর হাতটা নিজের হাতে নিয়ে বললাম, তুমি তো আমার হৃদয়ের পাগল রানী, তোমাকে না দেখলে আমার দিনই শুরু হয় না। নিশি হঠাৎ জড়িয়ে ধরলো আমাকে, ওর বুকের স্পন্দন আমি স্পষ্ট অনুভব করছিলাম। নিশি বলল, আজ একটা গান গাবে আমার জন্য? আমি বললাম, গান এখন? নিশি বলল, হ্যাঁ, বৃষ্টির রাতে তোমার কণ্ঠ শুনতে খুব ইচ্ছে করছে। আমি মুচকে হেসে ওর কপালে চুমু খেয়ে গাইতে শুরু করলাম খুব নিচু গলায়, তোমায় হিদমাজারে রাখবো, ছায়ার মতো পাশে থাকবো। নিশির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। আমি গান থেমে ওর পাশে গিয়ে বললাম, কি হলো, কান্না করছো কেন? নিশি বলল, জানো আমার জীবনে যতটা ভালোবাসা স্বপ্নে দেখেছিলাম তার চেয়ে অনেক বেশি তুমি দিচ্ছ। আমি ভয় পাই দীপু ভাইয়া, এত সুখ কি সত্যি হয়? আমি ওর চোখ মুছে দিয়ে বললাম, ভয় পেও না আমার মনের রানী, আমি আছি তো। এই ভালোবাসা, এই সময়, এই অনুভূতিগুলোই আমাদের জীবনের আসল গল্প হবে। নিশি আমার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, আজকের রাতটা শুধু আমাদের হোক, বাইরের পৃথিবী যেন থেমে যায় এই মুহূর্তে। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, থেমে যাবে, কারণ আজকের বৃষ্টির রাতটা শুধু আমাদের ভালোবাসার জন্য এসেছে। বাতির স্নিগ্ধ আলোয় নিশির চোখে ঝিলিক খেলে গেল। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে চলে আসলো। আমি সময়টাকে থামিয়ে দিতে চাইলাম, যেন এই মুহূর্তটা চিরদিনের জন্য থেমে যায়। এমন সময় রাতের খাবারের জন্য ডেকে গেল। সবাই একসাথে খাচ্ছি, হঠাৎ আমি বলে উঠলাম, আমি একটা কথা বলতে চাই। সবাই একসাথে আমার দিকে তাকালো। আব্বু চোখ শুরু করে বললেন, কি ব্যাপার রে, এত সিরিয়াস ভাব, কিছু হয়েছে নাকি? আমি বললাম, আরে না, কিছু হয়নি, বরং অনেক ভালো একটা খবর আছে। আম্মু বলল, কি? আমি বললাম, রাইসা ফোন করেছিল আজকে। চাচি বলল, আরে সেই মেয়েটা না, যে তোমাকে ভুল বুঝেছিল, আবার পরে বন্ধু হয়ে গেছে, পরে খুব সাহায্য করেছিল। নিশি বলল, সেই রাইসা। ওর বাবা মা, এমনকি ওদের বাসার কাছের রিক্সাওয়ালা চাচা আর চাচিও আসছে, যে ছিল দীপু ভাইয়ার জীবনের এক সময়কার বড় আশ্রয়। আম্মু বলল, হ্যাঁ সব মনে আছে, কতদিন পর খোঁজ আসলো ওদের। কি বললো রাইসা? আমি বললাম, ওরা সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে আসতে চাই কিছুদিনের জন্য বেড়াতে, আর আমাদের সার্টিফিকেট গুলো আনবে সাথে করে। চাচ্চু বলল, খুব ভালো খবর, যারা তোমাদের দুঃসময়ে পাশে ছিল তাদের এখানে আনলে তো বাড়ির সৌন্দর্যই বেড়ে যাবে। আম্মু বলল, হ্যাঁ বৌমা, তুমি রাজি তো? নিশি মুচকে এসে বলল, রাজি না হওয়ার কোনো কারণই নেই আম্মু, ওরা আসলে খুব ভালো লাগবে, আবার দেখা হবে ওদের সাথে, অনেক গল্প জমে আছে। চাচি বলল, আর রিক্সাওয়ালা চাচা চাচি, ওদের কথা এখনো মনে আছে তোমার? আমি বললাম, মনে থাকবে না কেন চাচি, আমি যখন আশ্রয়হীন ছিলাম তখন রিক্সাওয়ালা চাচাই আমার দিকে এগিয়ে এসেছিল,
ওদের ঘরেই আশ্রয় নিয়েছিলাম, সেই কৃতজ্ঞতা কোনোদিন ভোলা যায় না। ওদের আসতে বলেছি বিশেষ করে, আমি চাই ওরা আমাদের বাড়িতে পরিবারের মতোই থাকুক। আব্বু বলল, খুব ভালো করেছিস দীপু, আমরা সবাই একসাথে মিলে ওদের আপ্যায়ন করব। আমাদের বাড়ি ছোট হলেও ভালোবাসার অভাব হবে না। চাচ্চু বলল, ঠিক বলছো ভাই, এইবার গ্রামের হাওয়া বদলাবে, বাইরের লোকজন এলে আমরাও নতুন করে গ্রামটাকে উপভোগ করতে পারবো। নিশি বলল, আমি খুশি হয়েছি সবচেয়ে বেশি, কারণ ওরা আমাদের জীবনের একটা সুন্দর অধ্যায়ের সাক্ষী। আবার সেই মানুষগুলো আমাদের পাশে থাকবে, এই ভাবনাটা খুব স্পেশাল। আমি নিশির দিকে তাকিয়ে হাসলাম, ওর চোখে আনন্দের ঝিলিক। আমার কাঁধে হেলান দিয়ে ও ফিসফিস করে বলল, দীপু ভাইয়া, তুমি সত্যি ভীষণ স্পেশাল। এত মানুষকে মনে রাখো, এত কেয়ার করো, এই জিনিসটাই তোমাকে আলাদা করে তোলে। আমি বললাম, আর তুই আমার জীবনের সেই স্পেশাল অধ্যায়, যেটা আমি বারবার পড়ে যেতে চাই। আম্মু খাওয়া শেষে বললেন, ঠিক আছে, ওরা কবে আসবে জানালে আগে থেকেই ঘরদোর গুছিয়ে রাখবো, ভালোভাবে যাতে থাকতে পারে। আমি বললাম, রাইসা বলেছে ওরা তারিখ ঠিক করে জানাবে, তখনই জানিয়ে দিব সবার। চাচি তখন হেসে বললেন, ঠিক আছে, তখন আমি নিজে হাতেই রান্না করব, দেখি ওদের মুখে একবার হাসি ফোটাতে পারি কিনা। সবার মুখে তখন একরাশ আনন্দ। গ্রামের সেই খোলামেলা উঠোন যেন আরো আপন হয়ে উঠলো। আমি মনে মনে ভাবলাম, এই মানুষগুলোর ভালোবাসায় আমি ধন্য, আর এই বাড়িটাই আমার সবচেয়ে বড় রাজ্য, যেখানে আমার রানী আছে, পরিবার আছে, আর আছে আরো কিছু অচেনা ছায়া, যারা হয়ে উঠবে আমাদের আপন মানুষ। খাওয়া শেষে আমি আর নিশি বাইরে এলাম। রাত তখন অনেকটা নেমে এসেছে, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার একটানা ডাক আর দূরের বাঁশবাগানের পাতা খসখসে শব্দ। মনে হচ্ছিল যেন প্রকৃতির নিজস্ব ভালোবাসার গান। আমি আর নিশি উঠোনে পাটি পেতে বসে আছি, ঘরের ভিতর সবাই নিজেদের কাজে ব্যস্ত। আম্মু চাচি পরদিন রান্নাঘর নিয়ে কথা বলছে, চাচ্চু আর আব্বু গাছপালা আর অতিথিদের ঘর গোছানো নিয়ে আলোচনা করছে। নিশি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে, ওর চুল এলোমেলো হাওয়ায় উড়ে এসে আমার গালে লাগছে। আমি ওর দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, মনে হলো সময় থেমে গেছে। আমি বললাম, কি দেখছো আকাশে? নিশি বলল, চাঁদটা দেখো না দীপু ভাইয়া, মনে হচ্ছে এটাও আমাদের কথা শুনছে। আজকের রাতটা অনেক শান্ত, তাই না? আমি নিশির হাতটা ধরলাম, একটুও না কাঁপিয়ে গভীর মমতায় বললাম, আজকের রাতটা শুধু শান্ত না নিশি, আজকের রাতটা আমাদের। তুমি পাশে আছো তাই সবকিছু যেন পরিপূর্ণ লাগছে। নিশি কিছু না বলে চুপ করে বসে থাকলো, তারপর একটু ঝুঁকে আমার কাঁধে মাথা রাখলো। ওর কপালের উষ্ণতা আমার গায়ে লাগলো, বুকের ভেতরটা অদ্ভুত ভালোবাসায় ভরে উঠলো। নিশি বলল, জানো দীপু ভাইয়া, আমি সবসময় তোমাকে চাইতাম যে আমার এক একটা অনুভূতির পাশে বসে থাকবে এভাবে। আমি বললাম, আমি তোমার অনুভূতিগুলো শুধু বুঝি না নিশি, আমি সেগুলো ভালোবাসি। হঠাৎ নিশি উঠে দাঁড়ালো, হাতে থাকা ওড়নাটা একপাশে ছুঁড়ে ফেলে ঘরের দিকে ছুটে গেল। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, নিশি কি হলো হঠাৎ? ও দাঁড়িয়ে ঘুরে তাকালো, চোখের জল টলমল করছে, কিন্তু ওটা দুঃখের জল না, ভালোবাসার অতিরিক্ত আবেগে জমা হওয়া আনন্দের জল। আমি বললাম, কি হলো নিশি, কাঁদছো কেন? নিশি বলল, কাঁদতে চাই না দীপু ভাইয়া, আজ খুব খুশি আমি, তোমার জন্যই সব, এত আপন তুমি আমার। আমি ঠিক করেছিলাম আজকে তোমাকে একটা কথা বলবো। আমি উঠে গিয়ে ওর সামনে দাঁড়ালাম, ও মাথা নিচু করে রাখলো। আমি বললাম, তাহলে বলো নিশি, আমি শুনবো, যতবার বলো ততবার শুনবো। নিশি এক ধাপ সামনে এগিয়ে এসে আমার গলায় হাত রাখলো, চোখ তুলে বলল, আমি তোমাকে ভালোবাসি দীপু ভাইয়া, তোমাকে ছাড়া কোনো ভবিষ্যৎ কল্পনাও করতে পারি না। আমি নিশিকে একটুও দেরি না করে নিজের বুকে টেনে নিলাম। আমি তো অনেক আগেই তোমার হয়ে গেছি নিশি, তুমি শুধু বলনি বলে আমি চুপ ছিলাম, কিন্তু এখন এই মুহূর্ত থেকে আমি শুধু তোমার। রাতের আকাশটা যেন হঠাৎ করে আরো পরিষ্কার হয়ে উঠলো, চাঁদটা একটু নিচে নেমে এলো যেন আমাদের সাক্ষী হতে। বাতাসে গন্ধ মিশে গেল নিশির চুলের সুবাসে। তারপর রুমে গিয়ে আমি আর নিশি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, রুমে বসে আছি। হঠাৎ রাইসার ফোন রিসিভ করতেই আমি বললাম, হ্যালো। রাইসা বলল, দীপু, গুড নিউজ। আমি বললাম, কি নিউজ রাইসা? রাইসা বলল, আমরা সবাই গ্রামে আসছি আগামী শুক্রবার, আব্বু, আম্মু, রিক্সাওয়ালা, চাচা, চাচি, পুরো টিম। আমি বললাম, ও সত্যি নাকি? তাহলে তো বাড়ি জমজমাট হয়ে যাবে। রাইসা বলল, সত্যি। আব্বু বলেছে গ্রামের সেই মাটির ঘ্রাণ, পুকুর পাড়ের সেই বিকেল সব যেন আবার নিজের করে নিতে চাই। আমি কখনো যাইনি, নতুন করে অভিজ্ঞতা হবে। আমি বললাম, আসো, আশা করি খারাপ লাগবে না।
রায়শা বলল ওকে, তাহলে দেখা হচ্ছে শুক্রবার। আমি বললাম ওকে। আমি ফোনটা কেটে দিয়ে নিশির দিকে তাকালাম। ও তখন আমার পাশে চুপচাপ বসে আছে, চোখে মুখে আলতো একটা হাসি। আমি বললাম শুনলে নিশি, রায়শা সবাইকে নিয়ে শুক্রবার আসছে আমাদের বাড়িতে। নিশি একটু চমকে তাকালো, তারপর ধীরে হেসে বলল, তাই নাকি? তাহলে তো আব্বু আম্মুকে জানাতে হবে। তবে আমার তো এখন থেকে অনেক এক্সাইটমেন্ট। আমি কিন্তু ওদের জন্য নিজ হাতে পায়েস রান্না করব। আমি মুগ্ধ হয়ে নিশির দিকে তাকিয়ে রইলাম। এমন একটা মেয়ে যে নিজের মনে সবটুকু উজাড় করে দেয় সবার জন্য, এমন করে ভালোবাসে। আমি ওর হাতটা আবার নিজের হাতে নিলাম। আমি বললাম, তুমি জানো নিশি, তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার ঘর, আমার শান্তি, আমার পৃথিবী। নিশি লাজুক ভাবে হেসে মাথা নিচু করে ফেললো। হঠাৎ হাওয়ার দোলা এসে নিশির চুলগুলো এলোমেলো করে দিল। আমি ওর এক পাশে চুলটা কানে গুজে দিতে দিতে বললাম, এই চুলগুলো নিয়ে আমি কখনো ক্লান্ত হই না জানো। প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসি। নিশি আমার দিকে চেয়ে বলল, আমাকে নিয়ে কি ভাবো তুমি? আমি একটু থেমে বললাম, আমি ভাবি তুমি একজন যাকে পেলে জীবনটা ধন্য হয়। আমার জীবনের প্রতিটা ভোর যেন তোমাকে দিয়েই শুরু হয়। নিশি চোখ বন্ধ করে আমার বুকের সঙ্গে হেলান দিয়ে বলল, দীপু ভাইয়া, যদি পারো কোনোদিন আমাকে ছেড়ে যেও না। আমি নিশির কপালে একটা নরম চুমু এঁকে দিয়ে বললাম, আমি কখনোই যাব না নিশি, আমি শুধু তোমার সারা জীবন। আকাশের তারাগুলো যেন আরো ঝলমলে হয়ে উঠলো। দূর থেকে আবার ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু এখন সেই ডাকটাও যেন এক অভিমানহীন প্রেমের সুরে মিশে গেছে। শুক্রবার সকাল থেকেই বাড়িতে একটা উৎসব উৎসব ভাব। রান্নাঘরে চাচি আর মা ব্যস্ত। নিশি নিজের হাতে পায়েস বানাতে শুরু করেছে। আমি, আব্বু আর চাচ্চু বারবার গেটের দিকে তাকাচ্ছি। রাশেদের গাড়ি আসতে দেরি হচ্ছে। ঠিক তখনই দূর থেকে গেটের সামনে একটা মাইক্রোবাস এসে দাঁড়ালো। আমি ছুটে গিয়ে দেখলাম রায়শা, আঙ্কেল, আন্টি, রিক্সাওয়ালা, চাচা, চাচি সবাই নেমে পড়েছে। আমি ওনাদের দেখেই বললাম, আসসালামু আলাইকুম। আঙ্কেল আর চাচা বলল, ওয়ালাইকুম আসসালাম। রায়শা হেসে বলল, কেমন আছো? আমি বললাম, ভালো, তুমি? রায়শা বলল, ভালো। নিশি কোথায়? আমি বললাম, রান্নাঘরে, তোমরা আসবে বলে ও পায়েস রান্না করছে। রায়শা বলল, বাহ। আমি বললাম, তোমরা আসছো বলেই গ্রামটা যেন আবার বেঁচে উঠেছে। আঙ্কেল গম্ভীর ভঙ্গিতে চারপাশে তাকিয়ে বললেন, আহ, এই গন্ধটা, মাটির গন্ধ। কতদিন পরে যেন আবার নিজের শেকড়ের খোঁজ পেলাম। নিশি সবার জন্য ঠান্ডা পানি নিয়ে আসলো। তার মুখে আন্তরিক হাসি, চোখে এক অদ্ভুত প্রশান্তি। আন্টি তাকে জড়িয়ে ধরে বললেন, তুই তো একেবারে গ্রাম্য বউ হয়ে গেছিস। নিশি বলল, আন্টি, আজ আপনাদের জন্য পায়েস রেঁধেছি আমি। আমি রিক্সাওয়ালা চাচার দিকে এগিয়ে গেলাম। উনি চুপচাপ আমার দিকে তাকিয়েছিলেন, যেন অনেক কথা জমে আছে চোখে। আমি বললাম, চাচা, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আমাদের গ্রামটা কি পছন্দ হয়নি? চাচা আমার হাতটা শক্ত করে ধরলেন, গলা কাপা কাপা কণ্ঠে বললেন, এগুলো কি বলো বাপজান? কতদিন পর তোমায় দেখলাম। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, এই চোখে দেখা যে কি শান্তি লাগছে। আমি বললাম, চাচা, আপনার সেই সাহায্য ভুলিনি। আপনি না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আপনি শুধু একজন রিক্সাওয়ালা না, আমার অভিভাবক ছিলেন ঢাকায়। আমরা দুজনেই চোখের জল গোপন করার চেষ্টা করলাম। পাশে দাঁড়িয়ে থাকা রায়শা মোবাইলে ভিডিও করছে আর বলল, রায়শা বলল, এই অংশটা আমার মুভির সবচেয়ে ইমোশনাল সিন হবে। টাইটেল হবে, যার হৃদয়ে জায়গা তার কাছে ঠিকানা লাগে না। রায়শার কথায় আমরা সবাই হেসে উঠলাম। আব্বু আম্মু, চাচা চাচি সবাই তাদের সাথে পরিচয় করিয়ে নিল। বিকেলে সবাই উঠোনে বসে গ্রামের ঐতিহ্য, অতিথিয়তা উপভোগ করছে। চুলায় ধীরে ধীরে হাঁড়িতে ভাত ফুটছে, পাশে শুকনা কাঠের ধোয়া। এমন সময় আব্বু বলে উঠলো, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই আব্বুর দিকে তাকিয়ে রইলাম। তখন আব্বু বলে উঠলো, আমরা তো সবাই জানি নিশি মামুনি প্রেগনেন্ট, তাই না? সবাই বলল, হ্যাঁ। আব্বু বলল, তো সেই উপলক্ষে বাসায় একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। সব আত্মীয় স্বজন দাওয়াত করে এনে খাওয়াবো, আর ইনারা তো আছেই, কেমন হয়? চাচ্চু বলল, খুব ভালো আইডিয়া ভাইজান। আম্মু বলল, আমার মনের কথা বলছো। আব্বু বলল, তাহলে 2 দিন পর অনুষ্ঠানের ডেট ফিক্সড করি। চাচ্চু বলল, ওকে। তারপর যে যার মতো আড্ডা দিতে লাগলো। নিশি আমার কাছে এসে বসলো। আমি, রায়শা, নিশি অনেকক্ষণ আড্ডা দিলাম। পরের দিন সকালবেলা রায়শা আমাকে বলল, দীপু। আমি বললাম, বলো। রায়শা বলল, আমাকে তোমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বলেই আমি নিশিকে বলে রায়শাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। যদিও নিশি যেতে না দেওয়ার পক্ষেই, কিন্তু মুখে কিছুই প্রকাশ করেনি। রায়শা আর আমি পাশাপাশি হাঁটছি, কাঁধে কাঁধ ছুঁয়ে যাচ্ছে হালকা ভাবে, গা ঘেঁষে
হেঁটে যাচ্ছে রাইসা। কেমন যেন অন্যরকম অনুভূতি অনুভব করছি। চারপাশে ধান ক্ষেতের সবুজে সবকিছু যেন থেমে আছে, শুধু আমি আর রাইসা হাঁটছি নিঃশব্দে। রাইসা হঠাৎ থেমে গিয়ে বলল, জানো তোমাদের গ্রামটা যেন কোনো এক গল্পের পাতা থেকে উঠে আসা। আমি বললাম, গল্প শুনতে ভালোবাসো নাকি? রাইসা বলল, ভালোবাসি, তবে বাস্তবের গল্পগুলোই আসলে সবচেয়ে বেশি ছুঁয়ে যায়। আমি তাকিয়ে দেখি ওর চোখে এক অদ্ভুত কোমলতা। শহরের মেয়ে, কিন্তু এই গ্রামের আলো বাতাসে ও যেন বদলে যাচ্ছে একটু একটু করে। আমি বললাম, এই গ্রামের প্রতিটা গাছ, প্রতিটা পাখির ডাকেও একটা গল্প আছে রাইসা, শুনে বোঝার কান চাই। রাইসা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি একটু অস্বস্তিতে মুখ ঘুরিয়ে ফেললাম। তখন ও হঠাৎ আমার হাতটা ধরে বলল, দীপু, যদি বলি আমি তোমার পাশে এমন করে সারা জীবন হাঁটতে চাই, বিশ্বাস করবে? আমি চমকে তাকালাম ওর দিকে। ওর চোখে কোনো দুষ্টমি নেই, কোনো খেলা নেই, শুধু গভীর এক সত্য। আমি বললাম, রাইসা, তুমি এগুলো কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? তুমি আমার বন্ধু আর নিশি আমার ওয়াইফ। আমি এখন নিশির পেটে আগন্তুক বাচ্চাটার বাবা। কিভাবে এগুলো কথা বলছো? রাইসা বলল, সম্পর্কের গুন্ডি অনেক কিছুই ঠিক করে, কিন্তু হৃদয়ের টান কে থামাতে পারে বলো? তুমি তো জানো আমি তোমাকে কলেজ লাইফ থেকেই ভালোবাসি, আর এখানে আসার পর থেকে সেই অনুভূতিটা আটকাতে পারলাম না, তাই বলেই দিলাম। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি রাইসার দিকে। এমন একটা মুহূর্তে এমন একটা স্বীকারোক্তি, মাথার ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি বললাম, রাইসা, তুমি বুঝতেছো না তুমি কি বলছো। আমি এখন একটা সংসারের অংশ, একটা ভবিষ্যতের দায়িত্ব আমার কাঁধে। তুমি আমার পুরনো বন্ধু, তোমার এই অনুভবটা হয়তো একতরফা, কিন্তু আমি। রাইসা হঠাৎ মুখে আঙ্গুল দিয়ে আমাকে থামিয়ে দিল। রাইসা বলল, আমি জানি তুমি কি বলতে চাও দীপু। আমি কোনো অনুচিত দাবি করিনি, শুধু নিজের ভালোবাসাটা স্বীকার করলাম। আমি জানি তুমি কার, জানি তুমি কার সঙ্গে সুখে আছো, তবু একটা মনের কথা চেপে রাখা বড় কষ্টের। তার চোখে পানি চিকচিক করছে। আমি কিছু বলার আগেই সে মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করলো। আমি কিছুটা দুঃখ, কিছুটা অপরাধ বোধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। পিছন থেকে তাকিয়ে দেখলাম রাইসার চলার ভঙ্গিও এখন আর কোনো ছন্দ নেই, কেমন যেন ভেঙে পড়েছে সে। কিছুক্ষণ গ্রামটা ঘুরে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পর আমি চুপচাপ হয়ে গিয়েছি। ভিতরে ভিতরে একটা অদ্ভুত টানপোড়েন কাজ করছিল। রাইসার কথাগুলো বারবার কানে বাজছে। আমি জানিও আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার জায়গা নেই এখন আমার জীবনে। নিশি আমার স্ত্রী, আমাদের একটা ভবিষ্যৎ, একটা সন্তান। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, সূর্য তখন ডুবে যাচ্ছে, গ্রামের আকাশে লালচে আভা। এমন সময় নিশি এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলল, তুমি ঠিক আছো তো দীপু ভাইয়া? আজকে একটু চুপচাপ মনে হচ্ছে। আমি মুখে হাসি আনার চেষ্টা করলাম আর বললাম, হ্যাঁ ঠিক আছি, একটু ক্লান্ত। নিশি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার কাঁধে মাথা রেখে বলল, জানো, মা হওয়ার অনুভূতিটা কেমন যেন অলৌকিক। মনে হয় বুকে একটা নতুন পৃথিবী গড়ে উঠেছে। ওর কথায় আমার বুকে কেমন যেন ভরে উঠলো। আমি হাতটা ওর মাথায় রাখলাম। একটা শান্তি খুঁজে পেলাম ওর সেই মায়াময় মুখে। রাতে সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, বাড়ির উঠোনে বাতি লাগানো হচ্ছে, রান্নার তালিকা তৈরি হচ্ছে, অথচ আমার ভিতরে এক অদৃশ্য দ্বন্দ্ব। রাইসা আর আমি মুখোমুখি হচ্ছি না, অথচ চোখে চোখ পড়ছে প্রায়ই। আর তার সেই চোখে অজস্র অজানা কথা, অপূর্ণ বাসনা। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মোবাইলে একটা মেসেজ হলো। মেসেজটা ছিল রাইসার। রাইসা বলল, ভালোবাসা যদি ভুল হয় তবে ভুলের মধ্যেই আমি বাঁচতে চাই, কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমার সংসার ভাঙার কথা ভাবিনি। তোমায় হারিয়ে ফেলবো জেনেও ভালোবেসেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেসেজটা নিশি পড়ে ফেললো। মেসেজটা পড়ে নিশির বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাত যত গভীর হচ্ছে, নিশির চোখ থেকে ততই ঘুম উধাও হচ্ছে। চারপাশ নিঃশব্দ, নিশির চোখে ঘুম নেই, পাশে আমি গভীর ঘুমে তলিয়ে আছি। মোবাইলের আলোয় বারবার রাইসার মেসেজটা পড়ছে। নিশির চোখে পানি, বুকের ভেতরটা ধকধক করছে। নিশি নিজেই নিজেকে বলতে লাগলো, তুমি কখনোই আমার ছিলে না দীপু ভাইয়া, আমি তাহলে কার আশায় বাঁচছি? পরের দিন সকালবেলায় আমি অনুষ্ঠানের জন্য যথারীতি ব্যস্ত। সব আত্মীয় স্বজন এসে পড়েছে, কিন্তু নিশির চোখে ক্লান্তি, কথাবার্তায় এক অদ্ভুত শীতলতা।
সে কিছু বলেনি, কিন্তু ওর চোখ বলছে অনেক কিছু। সন্ধ্যাবেলায় সবাই খাওয়া দাওয়া করে অনেকেই চলে গেছে, সবাই আড্ডা দিতেছে। রাইসা দেখি একা একা দাঁড়িয়ে আছে বাইরের উঠানে। আমিও কিছুটা অস্বস্তিতে ছিলাম, তবুও এগিয়ে গেলাম। তারপর বললাম, রাইসা তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? রাইসা হেসে উত্তর দিল, কিছু না, এমনিতেই ভালো লাগছে না। বলেই রাইসা ভিতরে আসলো, কিন্তু পা হঠাৎ স্লিপ করে রাইসা প্রায় পড়ে যাচ্ছিল। আমি ঝুঁকে গিয়ে ওকে ধরে ফেললাম। রাইসার দুহাত আমার গলায়, আমার হাত ওর কোমরে। মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে নিশি এসে এটা দেখে ফেলে। রাইসা এক ঝটকায় সরে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি নিশির চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। তারপর নিশি বলে উঠলো, তো এভরিওয়ান, অনেক কষ্ট করে গল্পটা বানাচ্ছি, তো তোমরা যদি সেভাবে সাপোর্টই না করো তাহলে আমার কেমন লাগবে। তো আশা করি এই পার্টে তোমরা সবাই 500+ কমেন্ট করে দিবা, আর সবাই বেশি বেশি লাইক করে দিবা।